সকাল সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ নিরাপদে আছো। আমাদের আজকের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি পরিণতির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ। এই অধ্যায়ের বাংলাদেশের স্বাধীনতা লাভ করতে যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব অসামান্য অবদান রেখেছেন বা যাদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে, তাদের সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমরা পর্যায়ক্রমিকভাবে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম হলো তিতুমীর। বাংলাদেশের প্রত্যেকের কাছে, অর্থাৎ ছোট বড় সবার কাছেই এই তিতুমীর নামটি কিন্তু সুপরিচিত। অর্থাৎ আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে তিতুমীর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, অর্থাৎ যখন ব্রিটিশ পিরিয়ড চলছিল সেই সময় থেকেই তিতুমীর এদেশের এই অঞ্চলের স্বাধীনতা চাইতেন এবং তিনি ইংরেজদের সাথে যুদ্ধ করেছেন, তিনি অত্যাচারী জমিদারদের সাথে যুদ্ধ করেছেন। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার সাথে তার কোনো সরাসরি যোগসূত্র নেই, কিন্তু ঐতিহাসিকভাবে তিনি জড়িত। তাহলে আমরা তিতুমীর সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তিতুমীর জন্মগ্রহণ করেছেন 1786 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1831 সালে। তিতুমীরের জীবনী, সমাজ সংস্কার ও ধর্মীয় সংস্কারের পদক্ষেপ, নীলকর, বারাসাত, বাঁশের কেল্লা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, এই টপিকসের উপরে আমরা আজকের ক্লাসটা আলোচনা করব। শিখনফল, অর্থাৎ আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো: তিতুমীরের জীবনী, সমাজ সংস্কার, ধর্মীয় সংস্কারের পদক্ষেপ, নীলকর, বারাসাত, বাঁশের কেল্লা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে বলতে পারবো। আর শিখনফলের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আমরা জানব। এখন প্রথমেই আলোচনায় আসি তিতুমীরের জীবনী। লাইফ হিস্ট্রি অফ মীর নিসার আলী ওরফে তিতুমীর। বীর যোদ্ধা, বিপ্লবী ও সফল সংগঠক সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর 1786 সালে 24 পরগনা জেলার, অর্থাৎ 24 পরগনা বলতে বোঝায় তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামের মক্তবে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিতুমীর স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি ছিলেন কোরআনের হাফেজ এবং বাংলা, আরবি, ফার্সি ভাষায় দক্ষ। ধর্মশাস্ত্রে, ধর্মীয় দর্শনে তিনি ছিলেন অসামান্য জ্ঞানের অধিকারী। ছোটবেলা থেকেই তার মধ্যে ধর্মের প্রতি প্রগাঢ় অনুরাগ লক্ষ্য করা যায়। ছোটবেলা তিতুমীর দেখতে সুদর্শন ও বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন। ধর্মীয় পাঠশালার শিক্ষকগণ তিতুমীরের সাহস, তীক্ষ্ণ মেধা ও স্মরণশক্তি দেখে আশ্চর্য হতেন। কুস্তি, অস্ত্রচালনা, সাহসিকতা প্রভৃতির জন্য ছোটবেলাতেই তিনি সকলের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন। এজন্য তিনি অল্প বয়সেই নদিয়ায় জমিদারের লাঠিয়ান বাহিনীর অধিনায়ক পদ লাভ করেন। শিক্ষার্থীগণ, তোমরা নিশ্চয়ই এতক্ষণ খেয়াল করেছো যে আমরা তিতুমীরের জীবন আলোচনা করছি, অর্থাৎ তিতুমীর কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায় জন্মগ্রহণ করেন।
ছোটবেলায় তিনি কেমন ছিলেন? তিতুমিরের আসল নাম কি? এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। কলেজের অভ্যন্তরীণ কিংবা কলেজের বোর্ড পরীক্ষায় কিন্তু এসে থাকে যে তিতুমিরের আসল নাম কি। সঠিক উত্তর হলো সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির। তিতুমির কত সালে জন্মগ্রহণ করেন? 1786 সালে। কোথায় জন্মগ্রহণ করেন? 24 পরগনা জেলার বারাসাত মহকুমার। এই তিনটা লাইন খুবই মনোযোগ দিয়ে পড়বে এবং খাতায় লিখে রাখবে, পড়ার সাথে সাথে খাতায় লিখে রাখবে। এই তিনটা লাইন কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। তার কারণটা হলো এটি বিভিন্ন পরীক্ষা আসে এবং আসবে। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী টপিক। 1821 সালে তিতুমির হজ ব্রত পালন করার জন্য সৌদি আরবের মক্কা চলে যান। সেখানে 3 বছর অবস্থান করেন। মক্কায় যখন অবস্থান করেন, তিনি ভারতের প্রখ্যাত বিপ্লবী নেতা সৈয়দ আহমেদ ব্রেলভির সাথে পরিচিত হন। তিনি ওয়াহাবি বিপ্লবী ধ্যান ধারণায় উদ্বুদ্ধ হন। দেশে ফিরে এসে তিনি প্রথমে নীলকর ইংরেজ বণিক ও সামন্ত রাজা জমিদারদের অত্যাচার নির্যাতন থেকে গরিব চাষিদের মুক্ত করার চেষ্টা চালান। শীঘ্রই তিনি ইংরেজ শাসকদের রোষানলে পতিত হন। দেশের মাটি থেকে বিদেশি ইংরেজ শাসনকে উৎখাত করার জন্য তিতুমির সর্বশেষ সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হন। 1831 সালে তিনি যুদ্ধে শহীদ হন। এখন পর্যন্ত আমরা তিতুমির সম্পর্কে যে সংক্ষিপ্ত জীবনী জানলাম, এখানে আমরা কয়েকটা বিষয় নোট করি। তিতুমির হজ ব্রত পালন করার জন্য কত সালে মক্কা যান? 1821 সাল। সে সময় ভারতের প্রখ্যাত বিপ্লবী নেতা সৈয়দ আহমেদ ব্রেলভির সাথে তিনি পরিচিত হন। এক্ষেত্রে তোমরা বিষয়টা মনে রাখবে যে সৈয়দ আহমেদ ব্রেলভি কে? সৈয়দ আহমেদ ব্রেলভির পরিচয় কি? সৈয়দ আহমেদ ব্রেলভি তিনি কোথাকার অধিবাসী ছিলেন? এই সঠিক উত্তর হলো তিনি সৈয়দ আহমেদ ব্রেলভি ছিলেন ভারতের প্রখ্যাত বিপ্লবী নেতা এবং তিনি তার বাড়ি ছিল বা তিনি উত্তর ভারতের অধিবাসী ছিলেন। সৈয়দ আহমেদ ব্রেলভি কোন চেতনায় উদ্বুদ্ধ ছিলেন? তিনি ওহাবি মতবাদে বিশ্বাসী ছিলেন। এক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ওহাবি মতবাদ বা ওহাবি বিপ্লবী ধ্যান ধারণা বলতে কি বোঝায়? ওহাবি বিপ্লবী ধ্যান ধারণা হলো একটি মতবাদের নাম, অর্থাৎ এর ইংরেজিতে বলা হচ্ছে ওহাবিজম। ওহাবিইজম অর্থাৎ ওহাবি প্লাস ইজম শব্দের অর্থ হলো মতবাদ বা কোনো তত্ত্ব ধারণা, কোনো কারো কোনো বিষয়ে কোনো অভিমত। এই যদি কোনো বিষয়ে কোনো ব্যক্তি কোনো মতবাদ দিয়ে থাকেন, তাহলে আমরা সেটাকে বলি তার মতবাদ বা তার মতে, এভাবে আমরা বলি। তো সেক্ষেত্রে ওহাবিজম বা ওহাবি মতবাদ বলতে বোঝায় সৌদি আরবের একজন ব্যক্তি, তিনি মোহাম্মদ বিন আব্দুল ওহাব নামের পরিচিত ছিলেন। তিনি ইসলাম ধর্ম সম্পর্কে কিছু ধারণা বা তত্ত্ব বা মতবাদ দিয়েছেন। তার মতবাদগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মুসলমানদের মারা যাওয়ার পরে কবরে ছিন্নি দেওয়া যাবে না, অর্থাৎ আমরা কবরে কিন্তু অনেক সময় গ্রাম অঞ্চলে মানত করে থাকি, এই মানত করা যাবে না। কবরে মোমবাতি বা কোনো কোনো জিনিস জ্বালানো যাবে না। কবরে কোনো কিছু দিয়ে বাধাই করা যাবে না, যেমন আমরা মুসলমানদের কবরে ইট দিয়ে বা পাথর দিয়ে বা অন্য কিছু দিয়ে বাধাই করে রাখি, এটা করা যাবে না। এবং ইসলামের অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে তিনি মতবাদ দিয়েছেন এবং তিনি একটি আন্দোলন গড়ে তোলেন। তার এই আন্দোলনকে বলা হচ্ছে ওহাবি আন্দোলন বা ওহাবি মতবাদ বা ওহাবিজম বা ওহাবি ধ্যান ধারণা। তো এই মতবাদে ভারতের বিপ্লবী নেতা শহীদ আহমেদ ব্রেলভি তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তিতুমি যখন সৌদি আরবে যান, তিনি এই মতবাদের সাথে পরিচিত হন এবং এই মতবাদটিকে তিনি আমাদের এই ভারতের আমাদের এই অঞ্চলে অর্থাৎ আমাদের বাংলা অঞ্চলে তিনি নিয়ে আসেন। তাহলে এক্ষেত্রে আমরা ওহাবি মতবাদটা কিন্তু জানতে পারলাম। ওহাবি হচ্ছে একটি মতবাদের নাম বা একটি ধ্যান ধারণা বা তত্ত্বের নাম। এর এই মতবাদের প্রবক্তাকে সৌদি আরবের মোহাম্মদ বিন আব্দুল ওহাব নামের একজন ব্যক্তি, তার নামের শেষ অংশ অর্থাৎ ওহাব, ওহাব থেকে এই মতবাদটিকে পরবর্তীতে বিখ্যাত হয়ে যায় ওহাবি মতবাদ বা ওহাবিজম।
তিতুমির তিনি মারা যান 1831 সালে। আমরা এবার চলে যাব পরবর্তী টপিকস। পরবর্তী টপিকসে আলোচনা হবে সমাজ সংস্কার ও ধর্মীয় সংস্কারের পদক্ষেপ সম্পর্কে তিতুমিরের অবদান। অর্থাৎ তিতুমির সমাজ সংস্কার ও ধর্মীয় সংস্কার কি কি পদক্ষেপ নিয়েছিলেন বা কি করতে চেয়েছিলেন। তিতুমির ছিলেন মনে প্রাণে ধর্মপ্রাণ মুসলমান। ভারত তথা তদানীন্তন বাংলাদেশে প্রথম অবস্থায় ওহাবি আন্দোলন ছিল সংস্কারবাদী আন্দোলন। ধর্মীয় শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার, অনাচারগুলো দূর করতে সচেষ্ট হন। ওহাবী আদর্শে বিশ্বাসী তিতুমির পীর পূজা, কবর পূজা, মানত প্রভৃতি দূর করে প্রকৃত বা মূল ইসলামে বিশ্বাস স্থাপন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনের ওপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেন। তিতুমির বুঝতে পেরেছিলেন যে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর করতে না পারলে অবহেলিত মুসলমান সমাজ উন্নতি লাভ করতে পারবে না। যার কারণে তার উদ্দেশ্য ছিল ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে মুসলমানদের মধ্যে প্রকৃত ধর্মীয় চেতনা জাগ্রত করা। নীলকর, বারাসাত, বাঁশেরকেল্লা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে তিতুমিরের পদক্ষেপ বা তিতুমিরের অবদান। নীলকর বণিক সামন্ত জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 10 সালা জমিদারি বন্দোবস্ত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 10 সালা জমিদারি বন্দোবস্ত বলতে কি বুঝি? এখানে 10 সালা বলতে আমরা কি বুঝিয়েছি সেটি হলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 10 বছর মেয়াদি একটি চুক্তি করে জমিদারদের সাথে, যে এই 10 বছর তোমাকে আমি জমি বন্দোবস্ত দিলাম, এই 10 বছর যত টাকা তুমি ট্যাক্স বা কর দিবে তার একটা নির্দিষ্ট পরিমাণ ছিল, এই নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স বা করের মাধ্যমে 10 বছর জমিদারদের কাছে জমি বন্ধক থাকবে এবং তারা যেভাবে খুশি ফসল ফলাবে এবং নির্দিষ্ট দিনে ট্যাক্স দিলেই সেটা কার্যকর হবে। এই যে 10 বছর মেয়াদী একটা চুক্তি জমিদারদের সাথে ইংরেজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এই চুক্তিটাকেই হলো 10 সালা বন্দোবস্ত। 10 সালা অর্থাৎ 10 সালা, 10 সাল। 10 সালা জমিদারি বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত হলো 1793 সালে ইংরেজ সরকার জমিদারদের সাথে এক স্থায়ী, চিরস্থায়ী মানে যেটা একবারে স্থায়ী, যেটা এই স্থায়ী একটি চুক্তি করেন যার নাম হলো চিরস্থায়ী বন্দোবস্ত। চুক্তিটার অনেক বিষয়বস্তু ছিল বা অনেক মূল বিষয়, অনেক বৈশিষ্ট্য ছিল, যেমন এটি জমিদারদের সাথে নির্দিষ্ট একটি শর্তের বিনিময়ে, অর্থাৎ বছরের নির্দিষ্ট সময়ে তারা খাজনা দিবে, ট্যাক্স দিবে, আনুগত্য স্বীকার করবে, ইংরেজদের সহযোগিতা করবে, এই শর্তের বিনিময়ে স্থায়ীভাবে জমি দিয়ে দেওয়া জমিদারদেরকে, এটাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। কত সালে এটি? 1793 সালে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার মুসলমানরা, কেননা কৃষক ও কারিগর সম্প্রদায়ের মধ্যে তাদের সংখ্যা ছিল সর্বাধিক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন পাশ করে এদেশে সমস্ত নিষ্কণ্ঠক জমিজমা নিজ অধিকারে নিয়ে তা আবার তাদের আশীর্বাদ পুষ্ট নতুন জমিদারদের মধ্যে নিলামে বন্দোবস্ত দিয়েছিলেন। কৃষক মুক্তি আন্দোলনের প্রথমে বাধা দান করেন 24 পরগনা জেলার খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়, গবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায়, তারাগনিয়ার জমিদার রামনারায়ণ, নাসরপুরের জমিদার গৌরীপ্রসাদ চৌধুরী সহ ডেভিস সাহেব অন্যান্য নীলকর ইংরেজ বণিকগণ সংঘবদ্ধ হয়ে তিতুমিরের বাহিনীকে আক্রমণ করতে উদ্যত হন। তিতুমিরের বিরুদ্ধে এই যুদ্ধে নেতৃত্ব দেন বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার, কিন্তু আলেকজান্ডারের নেতৃত্বাধীন এই যৌথ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। নীলকর ইংরেজ বণিক, স্থানীয় জমিদার ও সহকারী বাহিনীর মিলিত শক্তির পরাজয় তিতুমিরের আরও সাহসী ও স্বাধীনচেতা করে তোলে। বারাসাত বিদ্রোহ। তিতুমিরের কৃষক আন্দোলন প্রথমে ছিল অত্যাচারী নীলকর বণিক এবং স্থানীয় সামন্ত রাজা জমিদারদের শোষণ নির্যাতনের বিরুদ্ধে এক গণ আন্দোলন, যেটাকে বলা হচ্ছে ম্যাস মুভমেন্ট।
বা গণ আন্দোলন। কিন্তু বারবার তিতুমিরের নিকট পরাজিত হয়ে স্থানীয় জমিদার ও নীলকর ইংরেজ বণিকগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারকে বোঝাতে চেষ্টা করেন যে তিতুমিরের এই আন্দোলনের মূল লক্ষ্য হল স্বাধীনতা অর্জন। তিতুমির ইংরেজ সরকারের নিকট বহুবার জমিদার নীলকর সাহেবদের বিরুদ্ধে নালিশ করেছিলেন, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার তিতুমিরের বক্তব্য কর্ণপাত করেনি। বাধ্য হয়ে তিতুমির নিজ বাহিনীকে সংগঠিত করে তুলতে সচেষ্ট হন। 1925 সালে 24 পরগনা, নদিয়া, এখানে একটি ভুল আছে, 1825 সালে 24 পরগনা, নদিয়া ও ফরিদপুর জেলার কিয়দংশ সংযুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে তিনি মনোনিবেশ করেন। উইলিয়াম হান্টারের মতে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় 80,000 কৃষক সেনাকে তিনি ব্রিটিশ সরকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন যে তিতুমির এখন এদেশের নবাব, দেশের সকল প্রজাই স্বাধীন, কৃষকরাই এই দেশের জমির মালিক, আমরাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মানি না। তিতুমিরের এই বিদ্রোহী ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিদ্রোহ দমনের জন্য হিন্দু মুসলমান বিভেদ নীতির কৌশল অবলম্বন করেন। তারা প্রচার করেন তিতুমির একজন ধর্মান্ধ মুসলমান, সুতরাং হিন্দু কৃষকদের উচিত এই আন্দোলনের বিরোধিতা করা। শিক্ষার্থীগণ, এখানে তোমরা একটা বিষয় খেয়াল রাখো যে বারাসাত বিদ্রোহ কি, বারাসাত বিদ্রোহ বলতে কি বুঝো, বারাসাত বিদ্রোহ কাকে বলে। এ ধরনের প্রশ্ন কিন্তু হরহামেশাই এসে থাকে, সুতরাং তোমরা এই প্রশ্নটি ভালোভাবে এখান থেকে পড়তে পারো এবং এখান থেকে কিন্তু তোমরা খ বিভাগের জন্য 5 থেকে 7 লাইন লিখতে পারো, অথবা যদি বড় কোনো আইটেম আসে তাহলে সেভাবে তোমরা লিখবে। বাঁশের কেল্লা। তিতুমিরের যুদ্ধের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজনে সমর প্রস্তুতি, উপযুক্ত সেনা প্রশিক্ষণ প্রয়োজন। সেনাবাহিনী আত্মরক্ষার প্রয়োজনে তিনি একটি দুর্গ নির্মাণের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেন। সময় এবং অর্থ অভাবে তিনি আপাতত কলিকাতার নিকটবর্তী নারকেলবাড়িয়া নামক স্থানে একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। ইতিহাসে এই কেল্লাই নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা নামে বিখ্যাত। তার প্রিয় সহচর গোলাম মাসুম ও মিসকিন শাহর নেতৃত্বে গড়ে ওঠে একটি অকুতোভয় কৃষক সেনা বাহিনী। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার তিতুমিরকে দমন করার জন্য লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে 1831 সালে 14 নভেম্বর এক দল সুসজ্জিত বাহিনী প্রেরণ করে। কর্নেল স্টুয়ার্টের আধুনিক মারণাস্ত্র সজ্জিত বাহিনী বাঁশের কেল্লা আক্রমণ করলে তিতুমির অসীম সাহসের সঙ্গে তা মোকাবেলা করেন। এই অসম যুদ্ধে তিতুমিরের কৃষক সেনারা পরাজিত হয়, তিতুমির এই যুদ্ধে শহীদ হন। তিতুমিরের বিশ্বস্ত অনুচর গোলাম মাসুম সহ অনেককে ফাঁসিয়ে বড় রকমের শাস্তি প্রদান করা হয়। বাঁশের কেল্লা কে তৈরি করেন, বাঁশের কেল্লা কোথায় তৈরি করা হয়, বাঁশের কেল্লা কোন সংগ্রাম বা আন্দোলনের সঙ্গে যুক্ত, বাঁশের কেল্লা কোথায়, এই প্রশ্নগুলো উত্তর তোমরা ভালো করে পড়ে রাখবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমিরের অবদান। যদিও তিতুমির বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, কিন্তু তিনি যে আন্দোলন করেছেন, তিনি যে সংগ্রাম করেছেন, তিনি যে সাহস দেখিয়েছেন, তিনি যে আমাদেরকে স্বাধীনচেতা করেছেন, এটি কিন্তু পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অনুপ্রাণিত করে পরবর্তীতে। তো এক্ষেত্রে তিনি পরোক্ষভাবে জড়িত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে। তিতুমিরের কৃষক আন্দোলন ও বারাসাত বিদ্রোহ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ। এই গণবিদ্রোহের দ্বারা তিনি প্রমাণ করেন যে রক্তদান ব্যতীত স্বাধীনতা অর্জন সম্ভবপর নয়। পাশাপাশি তার পরিচালিত গণবিদ্রোহ ছিল শোষক জমিদার ও নীলকরদের বিরুদ্ধে। এটা ছিল কৃষক কারিগর শ্রেণীর মুক্তির লড়াই। তিতুমিরের বাঁশের কেল্লা ছিল অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে এক বিদ্রোহী সশস্ত্র প্রতিবাদ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুসজ্জিত ও মারণাস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিতুমিরের পরাজয় ছিল অবশ্যম্ভাবী। এজন্য তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস হয়েছে, তার বিদ্রোহ স্বাধীনতা আন্দোলন আপাতত ব্যর্থ হয়েছে। কিন্তু গভীরভাবে পর্যালোচনা করলে আমরা দেখি যে তার সংগ্রাম ও রক্তদান ব্যর্থ হয়নি। সামন্ত রাজা ও নীলকর বণিকদের বিরুদ্ধে তার সংগ্রাম এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন পরবর্তীকালে সকল আন্দোলনে প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তার বীরত্বগাথা বাঙালি জনগণকে অন্যায়, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জুগিয়েছে, সাহস জুগিয়েছে প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জনের জন্য। তিতুমির যেভাবে সাধারণ কৃষকদের সংগঠিত করে সামান্য ট্রেনিং দিয়ে, দেশীয় অস্ত্র হাতে দিয়ে ব্রিটিশ বেনিয়া শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন, তেমনিভাবে 1971 সালে বীর বাঙালি জনগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বারা উদ্বুদ্ধ হয়ে যার যা ছিল তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলেন। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটি বললাম যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সরাসরি তিতুমিরের ভূমিকা থাকার কোনো তো প্রশ্নই ওঠে না, কিন্তু তিনি আমাদের প্রেরণা জুগিয়েছেন।
তিনি আমাদের সাহস জুগিয়েছেন, তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা হিসেবে আমরা বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের জন্য কিছু প্রশ্ন এখানে দেওয়া হলো, তোমরা এটি বাসায় প্র্যাকটিস করবে এবং এগুলোর উত্তরগুলো তোমরা নিজেরা মিলিয়ে নিজেরাই এটি সমাধান করবে। কিছু জ্ঞানমূলক, কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, তোমরা এটি ভালোভাবে পড়বে। সমাধান দেওয়া আছে সবার শেষে, তোমরা এটি মিলিয়ে নেবে। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থেকো। বাড়ির কাজটা তোমরা নিজে 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 বাসায় প্র্যাকটিস করে খাতায় লিখবে এবং এটি খাতায় লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাঠাবে। আমি সবার খাতা চেক করে দেব। আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। পরবর্তী ক্লাস আমরা এই অধ্যায়ের উপরে আলোচনা করব। তোমরা প্রিপারেশন নিও।